আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি কিছু পরিকাঠামোগত ত্রুটি নিয়ে। আমার হাতে আর এই মুহূর্তে কোনো অপশান নেই। তো আজকে দেখতেই পাচ্ছ আলোচনা আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথম আলোচনা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন গঠন বা অঙ্কন, এবং দ্বিতীয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে একই অক্ষের উপর হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজ কিভাবে একই অক্ষের উপর অঙ্কন করা যায় সেই সম্পর্কে। তো প্রথমেই আসি পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন আমরা কিভাবে অঙ্কন করব। তো গ্রাফ সম্পর্কে যখন আমরা হিস্টোগ্রাম করেছিলাম তখন গ্রাফ সম্পর্কে পুরো বিবৃতি আমি দিয়েছিলাম, তাই এখানে আর গ্রাফ সম্পর্কে নতুন করে কিছু বলছি না, সরাসরি আমরা অঙ্কে চলে যাই। তো তোমরা এরকম একটি প্রশ্ন পাবে যেটা পরীক্ষার প্রশ্নপত্রে থাকে যে নিম্নলিখিত স্কোর থেকে একটি পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করো। তো প্রথমেই তোমরা স্কোর এবং ফ্রিকোয়েন্সি দেখছো, এবং একটি মজার বিষয় দেখছো যে উপরে একটি ঘর এবং নিচে একটি ঘর ফাঁকা। তাহলে কেন ফাঁকা সেই সম্পর্কে একটু পরে আসছি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অক্ষকে ঠিক করা। তাহলে প্রথমে আমরা হিস্টোগ্রামে বলেছিলাম উলম্বভাবে যে অক্ষ হয় সেটি হচ্ছে বড় হাতের ওয়াই, এবং অনুভূমিকভাবে যে অক্ষ হয় সেটি হচ্ছে বড় হাতের এক্স, এবং এরা কোন বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে জিরো বলব। আর প্রথম কাজ হচ্ছে প্রথম এই যে 10টি ঘর আছে এই 10টি ঘরকে বাদ দেব। কেন বাদ দেব? ওয়াই অক্ষের সাথে যাতে গ্রাফটি জুড়ে না যায়, এই হচ্ছে বিষয়। আর বাকি যে মধ্যে 10টি ছোট ঘর আছে, মাঝখান থেকে 5-এর একটি হালকা লাইন আছে, একই রকম ভাবে সেটা আমি কিন্তু হিস্টোগ্রামে অনেকটা তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন চলে যাই আমরা অঙ্কে। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এই অঙ্কটিকে প্রশ্নপত্র থেকে খাতার বাঁ দিকে, অর্থাৎ আমি একটি খাতা দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে। ধরো এরকম একটি খাতা, তোমরা সবসময় কি করবে, এই বাঁ দিকে তোমরা এই অঙ্কটাকে তুলবে প্রশ্ন থেকে, তুলে অল্প কিছু আমাদের ক্যালকুলেশন করতে হয় সেটা এখানে করবে, এবং ডান দিকের এই কোণাতে তোমাদের ছিদ্র থাকে খাতার, এই গ্রাফ পেপারটা এই ছিদ্র দিয়ে তোমরা স্টিচ করে দেবে। তাহলে অঙ্ক এখানে থাকবে, আর এই মুখ করে এইভাবে তোমরা গ্রাফটা জুড়ে দেবে। তাহলে অঙ্কের সাথে সাথে গ্রাফ পড়তে বা দেখতে দুটোতেই সুবিধা হবে। এখন আমরা চলে যাই সরাসরি অঙ্কে। তো প্রথমে আমরা কি করব, এই দুটো ঘরকে আমাদের পূরণ করতে হবে। তাহলে হিস্টোগ্রামে কিন্তু আমরা একটি এক্সট্রা ঘর নিয়েছিলাম, যেটি ছিল যেদিকে স্কোর বেশি সেই দিকে ছিল, কিন্তু পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কিন্তু ছোট স্কোরের দিকে একটি ঘর এক্সট্রা এবং বড় স্কোরের শেষে একটি ঘর এক্সট্রা, দুটি ঘর এক্সট্রা নিতে হয়। তাহলে প্রথমে আসা যাক যে এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 5, তাহলে 55 থেকে 5 কম হলে হবে 50, 50 থেকে 59 থেকে 5 কম হবে 54। প্রথমে আমরা এটা করে নিই। আচ্ছা, শেষের দিকে কি হচ্ছে 54, শেষের দিকে কি হচ্ছে 95 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 100। এটা যেহেতু আগের ঘর সেই জন্য মাইনাস হয়েছে, এটা পরের ঘর সেই জন্য প্লাস হচ্ছে। আর 99 এর সাথে 5 যোগ করলে হয় 104। আচ্ছা, হিস্টোগ্রামের মতোই এখানে যেহেতু আমরা এক্সট্রা নিচ্ছি তাই ফ্রিকোয়েন্সি দুটোতেই 0 হবে। এই হচ্ছে মূল বিষয়। এখন হিস্টোগ্রামে আমাদের লেগেছিল লোয়ার লিমিট, কিন্তু পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় আমাদের এখানে মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু বের করতে হবে বা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা মধ্যবিন্দুতে চলে যাই। এমপি মানে মিড পয়েন্ট, এমপি মানে হচ্ছে মিড পয়েন্ট, এমআইডি মিড পয়েন্ট, বাংলাতে আমরা লিখতে পারি মধ্য বিন্দু। আচ্ছা, এখন আমরা সরাসরি তাহলে মিড পয়েন্টে চলে যাই। মিড পয়েন্ট কত হবে? প্রথম ঘরে 50 থেকে 54, তাহলে আমরা দুটো যোগ করে দেব 104, 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 100 এর অর্ধেক 50, 4 এর অর্ধেক 2, 52। তাহলে এখানে আমাদের মিড পয়েন্ট হচ্ছে 52। তাহলে প্রথমটা যদি 52 হয়, ঠিক একই রকম ভাবে আমরা যেভাবে বিন্যস্ত স্কোরের মিন বা মিডিয়ানের ক্ষেত্রে আমরা যেভাবে করেছি, তাহলে এখানে ক্লাস ইন্টারভেল 5 আছে, তাহলে আমাদের নিচে স্কোর বাড়ছে,
তাহলে 5 যোগ করতে করতে আমরা নামবো। তাহলে 52 আর 5 57, 57 আর 5 62, 67, 72, 77, 82, তারপরে 87, নেক্সট 92, নেক্সট 97, নেক্সট 102। এইভাবে কিন্তু আমরা প্রথমে কি করব, মিড পয়েন্টটা বের করে নেব খাতাতে। আচ্ছা, এখন এবার সরাসরি আমরা চলে আসি গ্রাফে। তাহলে গ্রাফে আমরা প্রথমে কি করব, আমরা 10 ঘর বাদ দিয়ে দিয়েছি, y অক্ষ থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন হিস্টোগ্রামের সাথে এখানে পার্থক্য কি, হিস্টোগ্রামে আমরা লোয়ার লিমিট x অক্ষে প্লট করেছিলাম, আর এখানে আমরা প্লট করব মিড পয়েন্ট, মধ্যবিন্দু x অক্ষে প্লট করব। এখন আমরা কি করেছিলাম, হিস্টোগ্রামে এই যে প্রধান যে অক্ষ ছিল 10-এর, সেই অক্ষে কিন্তু আমরা লোয়ার লিমিট লিখেছিলাম। এখন আমি এখানে বলে দিচ্ছি, এখন মধ্যবিন্দু আমরা কোথায় লিখব, পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমি আবারও বলছি যে এই 10 ঘরের মধ্যে কি আছে, 5-এর একটি ছোট ঘর আছে। সবসময় মনে রাখবে 5-এর একটি ছোট ঘর আছে। তাহলে সেই 5-এর ছোট ঘরটিতে কিন্তু আমরা এখানে মধ্যবিন্দু লিখব। আমরা কিন্তু কোনো অক্ষে লিখব না, 10-এর অক্ষে কিন্তু আমরা লিখব না। 5-এর যে অর্থাৎ মধ্য এখানে যেটি আছে, এই 5-এর এখানে হবে একদম মিডিলে, সেখানে আমরা এই মিড পয়েন্টগুলো লিখব। তাহলে প্রথম মিড পয়েন্টের 52 যে মিড পয়েন্ট, সেই 52টা আমরা এখানে লিখব। তাহলে এখানে লিখব 52, এটাকে আমরা সার্কেল করে দেব। নেক্সট আসছে 57, নেক্সট দেখো মিডিলে চলে আসছে 62, নেক্সট 67, নেক্সট 72, নেক্সট 77, তারপরে 82, তারপরে হবে 87, তারপরে হবে 92, তারপরে হবে 97, এন্ড লাস্ট 102। দেখো মিলছে কিনা, এই দেখো আমরা এখানে 5 যোগ করতে পেতে গেছি, ওদিকে আমাদের তাকাতে হয়নি। তো এখন আমাদের এটা স্কোরগুলি এক্স অক্ষে প্লট করা হয়ে গেল, মধ্যবিন্দুগুলি। এখন আমাদের কি করতে হবে, ওই যে হিস্টোগ্রামের মতো সামান্য একটু অঙ্ক করতে হবে, অর্থাৎ উচ্চতা এবং প্রসারের অঙ্ক। তাহলে এখানে আমাদের দেখতে হবে কত ঘর গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 ঘর গেছে। তাহলে কত ঘর, 12 ঘর। এক একটি ঘরে কত করে আছে, 10টি ছোট ঘর। তাহলে কত হলো, 120 ঘর। তাহলে 120 ঘর কি হলো, প্রসার। ছোট ঘর 120টা ছোট ঘর। তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে এই যে প্রসার যত ঘর তার 3/4 অংশ। 3/4 অংশ মানে 3/4 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক হিস্টোগ্রামেরটা মনে করো। তাহলে 4 দিয়ে কাটাকুটি যায়, 3/4 12 30, তাহলে 3 3 90। তাহলে 90 ঘর হচ্ছে আমার উচ্চতা হবে। তাহলে এখানে আমার সম্পূর্ণ উচ্চতা হবে 90 ঘর। এখন আমাদের এখানে হাই স্টেপ কত আছে, হাই স্টেপে আছে দেখো কত, 14। তাহলে 14 14 সমান সমান 90 ঘর। আচ্ছা, এইটা আরেকটু বুঝিয়ে দিই। ধরো আমাদের 90 মিটার উচ্চতার বেশি আমরা যেতে পারবো না, আমাদের পারমিশন নেই। আমরা যে ঘরটি করছি সেই ঘরটি 90 মিটারের উপরে যেতে পারবো না, অথচ এই ঘরটি আমাদের 14টি ফ্লোর করতে হবে, অর্থাৎ 14 তলা বাড়ি করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমেই হিসাব করে নিতে হবে যে আমি 90 মিটারের বেশি যেতে পারবো না, 14 তলা করতে হবে। তাহলে অবশ্যই প্রথমে ভাগ করতে হবে 1 তলাতে, তাহলে আমি কতটা উচ্চতা রাখবো। তাহলে এখানেও কিন্তু ঠিক সেই রকম ব্যাপার। তাহলে আমরা 1f সমান সমান লিখতে পারি 90 ভাগ 14। তাহলে কত হচ্ছে, 5 14 70, 6 14 84, ভাগ করে দাও 14 দিয়ে 90, এখানে ভাগ যদি করে দিই তাহলে 6 14 84,
থাকছে 6.0, 14, 5 14 70, 4 14 56, 4 0, 3 14 42, তাহলে 14 দুগুণি 28 হচ্ছে 12। এইভাবে আমরা জাস্ট দুঘর দেব, ঠিক আছে? তাহলে আমাদের কথা হচ্ছে 6.42। হিস্টোগ্রামের কথা মনে করো, তাহলে আমরা কত ধরবো? এখানে যেহেতু 6 এর পরে 42 মানে কম, সেই জন্য আমরা এটিকে 6 ধরবো। তাহলে 1f সমান সমান আমাদের 6 বের হলো। এটা বুঝতে পেরেছো? হিস্টোগ্রামের অঙ্কটা মনে করো, পরে এইটা একটু মেলাও, দেখবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখন আমরা এই ফ্রিকোয়েন্সিগুলিকে y অক্ষে কিন্তু সবসময় পরিসংখ্যা বসে, তাহলে ফ্রিকোয়েন্সিগুলিকে আমরা বসাবো। তাহলে ঠিক একই রকম ভাবে আমাদের আগের হিস্টোগ্রামেও যতদূর মনে পড়ছে 6 বেরিয়েছিল, একই রকম ভাবে আমাদের এখানে করতে হবে। তাহলে প্রথম 1f সমান 6, তাহলে এখানে আমাদের হাইয়েস্ট আমরা কত যাব? হাইয়েস্ট আমরা 14 পর্যন্ত যাব। তাহলে এখানে আমাদের 5 এর এক ঘর উপরে, এখানে হবে 6। আচ্ছা, তাহলে এখানে 4 থাকে, এখানে 2 6, এখানে যদি 2 নেওয়া হয় 10 এর মধ্যে 2 গেলে 8, তাহলে এখানে হবে 6, এখানে 2 থাকলো, এখানে 4 নিলাম 6। আচ্ছা, তাহলে এখানে 4 নিলে এখানে 6 পড়ে থাকে, অক্ষেই হবে। তারপরেরটা হচ্ছে 5 আর 1 6, 4 থাকে, 4 আর 2 6 হবে। তাহলে এখানে 10 থেকে 2 বাদ গেলে 8, তাহলে এখানে 2 ঘরে 6 হবে, এখানে 2 থাকলো, এখানে 5 এর এক ঘর নিচে 6, তাহলে এখানে 4 গেলে এখানে বাকি 6 ঘর গেল, আবার নতুন করে শুরু করতে হবে। 5 এর এক ঘর উপরে 6, তাহলে এখানে 4 থাকে, এখানে 2 6, এখানে 8 থাকে, 2 ঘর নিচে হবে 6। দেখি কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এখানে 2 থাকলো, এখানে 4, এই যে 6। তাহলে আমরা এবার লিখে দিই, কি লিখে দেবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14। তাহলে এইদিকে আমরা কি লিখলাম? এদিকে কি বসালাম? ফ্রিকোয়েন্সি বসালাম। এদিকে আমরা কি বসালাম? স্কোর বসালাম। বাংলাতে লিখতে পারো, কোনো সমস্যা নেই, স্কোর বসালাম। তো এই আমাদের মূল কাজ হয়ে গেল। এখন আমরা যাব কিভাবে অঙ্কটি করতে হয়। দেখো, তাহলে প্রথম আমাদের ফ্রিকোয়েন্সি 52 ফ্রিকোয়েন্সি কত? 0। 0 মানে কি হবে? এই যে 0 ঘর, অর্থাৎ x অক্ষের যে ঘরটি আছে, এই x যে লম্বটি আছে অক্ষ, সেটাই হচ্ছে 0। তার মানে এখানে কিছু হবে না। তাহলে পরের কত আছে? 2। তাহলে 2 কোথায় হবে? তাহলে দেখো, এই সোজাসুজি 2 কার ঘরে হবে? ভালো করে বুঝবে এই জায়গাটা। 2 কার ঘরে হবে? 57 ঘরে। এই যে 57 ঘরে 2 হবে। তাহলে 57 ঘরে এই যে মাঝখানে দেখো, ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, এই মাঝখানে 5 ঘর থাকবে, এইদিকে 5 ঘর, অর্থাৎ অনুভূমিকভাবে 5 ঘর, এবং এইভাবে যে 5 ঘর থাকবে উলম্বভাবে, তার যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে আমরা ইন্ডিকেট করব এরকম করে সার্কেল করে। বুঝতে পেরেছো? পরেরটি হচ্ছে 4 হচ্ছে 62। তাহলে এই যে 62 এই সোজা হবে, তাহলে 62 4, এই যে 62 এখানে 4, এই যে ঠিক মিডিলে। সবসময় মনে রাখবে মিডিলে করতে হবে। তারপরে আছে 7, 67 তে 7, এই যে 67, দেখো এই যে 67, তাহলে এই ঘরে হবে 7, এই ঘরে হচ্ছে 7। নেক্সট 7 এর পরে আছে 10 কার ঘরে আছে? 72 এর ঘরে। তাহলে এই যে 72, এই ঘরে হবে 10 কোথায়? তো 10 অক্ষেই বসে আছে, কোনো সমস্যা নেই।
অর্থাৎ এই যে 72, তাহলে অক্ষে বসে আছে যখন তখন আমাদের এখানে কোনো সমস্যাই নেই। এই যে 10, তারপর আছে 14, 77-এ 14, তাহলে এই যে 14 এখানে আমরা এই স্কেলটা ফেললাম, ফেলার পরে এই যে 77-এর ঘর অর্থাৎ এইটা হচ্ছে 14। নেক্সট 9, তাহলে পরের এই যে 9-এর ঘরটা আগে স্কেলটা বসিয়ে নিলাম। 9-এর ঘরে যদি আমরা স্কেল বসিয়ে নিই তাহলে 9-এর ঘর কার সাথে আছে? 82-র সাথে। তাহলে এই যে 82 ঘরে এই যে এখানে হবে 9। নেক্সট 7, 7 কোথায় আছে? এখানে আছে। 7 আগেও একটা ছিল, তাহলে এই যে এখানে হবে 7। পরেরটি আছে 5, 5 তো আছেই এখানে অক্ষ সোজা, তার মানে এখানে হবে 5। তারপর আছে 3, 3 মানে হচ্ছে 3 6 18, এই যে এখানে হবে। বুঝতেই পারছো এক এক ঘরে 6 করে, তাহলে 3 6 18-এর ঘর, অর্থাৎ এইটা হচ্ছে 20-এর ঘর, এই যে এইটা হচ্ছে 20-এর ঘর, তাহলে 20 থেকে 2 ঘর নিচে হচ্ছে 18, আর শেষে হচ্ছে 0। 0 মানে এই অনুভূমিকভাবে থাকবে। এখন দেখো কিভাবে আমরা করব, যোগটা কিভাবে আমরা করব, আর কেন বা 2 ঘর এক্সট্রা নিয়েছিলাম। তাহলে প্রথমে আমরা দেখো এই যে, তাহলে প্রথম আমাদের শুরু হয়েছিল কত থেকে? 2 থেকে। তাহলে এই 2, তাহলে 2 থেকে এই যে হলো, তারপরের ঘর কোনটি? এইটি, একই অক্ষে বসে যাবে। এখানে মিলছে না, না মেলার কারণ আছে, কারণ একই অক্ষ মিলে যাবে তোমরা যখন গ্রাফে করবে। তারপরে এখান থেকে যাবে এটা। কখনো যেন একটি কথা বলে রাখি, এই পরপর তোমরা এই ঘরগুলোকে খেয়াল করবে, খেয়াল করে যোগ করে নেবে। অনেক সময় তোমরা কি করো, এটার সাথে এটা না যোগ করে এটার সাথে এটা যোগ করে ফেলো। সেই জন্য তোমরা চেষ্টা করবা উড পেন্সিল বা কাঠ পেন্সিল দিয়ে করার। প্রথমত বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে যখন তোমরা খুব ভালোভাবে করতে পারবে পরীক্ষার খাতাতে, তখন পেন দিয়ে তোমরা অবশ্যই করবে, এবং করার সময় কিন্তু খুব সাবধানে, এটা কিন্তু একদম মিল হবে। এই যে দেখো, তখন কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ভুল না হয়। একবার ভুল হয়ে গেলে পরীক্ষার খাতাতে করতে কিন্তু আবার সময় লাগবে, প্লাস মাথাতে একটা টেনশন হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত মূল অঙ্কের গ্রাফ। এখন দেখো গ্রাফটা কিভাবে আছে? ঝুলে আছে, তাই তো? অনুভূমিক অর্থাৎ এক্স অক্ষের সাথে কিন্তু মেলেনি, অর্থাৎ তাহলে এখানে সেই জন্য আমরা এই দুটি ঘর এক্সট্রা নিয়েছি, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। সেই 0 থাকার জন্য, অর্থাৎ 0 নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই টোটাল গ্রাফটাকে 0 ভূমিতে ল্যান্ডিং করানো, 2 সাইডে। এই জন্য কি করা হয়? পরিসংখ্যা বহুভুজে 2 ঘর এক্সট্রা নেওয়া হয়। এই হচ্ছে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্ক। আচ্ছা, এখন একটা বিষয় আগে একটু বলে নিই, যে তোমরা অনেক সময় কোশ্চেন আসে পরিসংখ্যা বহুভুজ এবং হিস্টোগ্রামের দুটি পার্থক্য লেখো বা একটি পার্থক্য লেখো। তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজে 2টি বা 3টে পার্থক্য পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম পার্থক্য কি হচ্ছে? হিস্টোগ্রামের ক্ষেত্রে এক্স অক্ষে আমাদের কি লিখতে হচ্ছে? লোয়ার লিমিট। পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষে লিখতে হচ্ছে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। তাহলে এটি একটা পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় পার্থক্য হচ্ছে হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা একটি ঘর অতিরিক্ত নিচ্ছি, আর পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা 2টি ঘর অতিরিক্ত নিচ্ছি, যার পরিসংখ্যা হবে 0। তো এই দুটি প্রধান পার্থক্য, এই দুটি জেনে রাখলেই হবে, কারণ তোমাদের এটা শর্ট কোশ্চেনে আসে। এখন আমরা চলে যাই, এটা তো প্রথম পার্ট আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাই সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি বলছে? একই অক্ষে
হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। অর্থাৎ এই একই অক্ষে, এখানে কিন্তু অক্ষ চেঞ্জ করা যাবে না, তাহলে এখানে আমরা দেখো একটি করলে আমরা কিন্তু দুটি খুব সহজেই করে দিতে পারি। তাহলে কি করতে হবে? তাহলে দেখো আমরা এটা যেহেতু 0, তাহলে এটা আমাদের হবে না। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই ঘরটিকে যোগ করব। তারপরে এই যে দেখো এখানে আমার অন্য কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, শুধু আমাদের যে বিন্দুগুলি আমরা পরিসংখ্যা বহুভুজে বের করেছি সেগুলিকে আমরা জাস্ট যোগ করে দেব। বুঝতে পারছো বিষয়টা? এটা খুবই সহজ ব্যাপার। তাহলে এক্ষেত্রে বলে রাখি, তোমরা নিশ্চয়ই দেখছো, এক্ষেত্রে বলে রাখি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজ যদি একই অক্ষে আঁকতে হয় তাহলে প্রথমে কাকে অঙ্কন করতে হবে? প্রথমে আমরা অঙ্কন করব পরিসংখ্যা বহুভুজকে। আচ্ছা, পরে আসছে। এবার আমরা যোগ করে দিই। তোমরা যখন খাতাতে আঁকবে বিষয়টা খুবই সুন্দর হবে। এখানে সমস্ত কিছুর অভাব থাকা সত্ত্বেও আমাকে অনেক কষ্ট করে করতে হচ্ছে তোমাদের জন্য। জানি না তোমাদের কেমন লাগবে, হয়তো বা বলতে পারো যে স্যার লেখা বোঝা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। যতটুকু সুন্দর করার চেষ্টা সেটুকু করার চেষ্টা করছি, সুন্দর করা যায়। এই হচ্ছে একই অক্ষের উপরে কি হচ্ছে পরিসংখ্যা বহুভুজ এবং হিস্টোগ্রাম অঙ্কন। একই সাথে দেখো দুটো গ্রাফ একসাথে হয়ে গেল। এখন যেটা বলছিলাম যে এক্ষেত্রে কিছু শর্ত, এই যে দুটি বিষয় আছে হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজ একই অক্ষে আঁকার জন্য, এক্ষেত্রে কিছু শর্ত তোমরা লিখে নাও। 1 নম্বর, দুটির ক্ষেত্রে দুটি একই অক্ষে করার ক্ষেত্রে পরিসংখ্যা বহুভুজ আগে অঙ্কন করতে হবে। আগে অঙ্কন করতে হবে। 2 নম্বর শর্ত, এক্স অক্ষে নিম্ন সীমা হবে না, কমা কি লিখতে হবে? স্কোরের মধ্যবিন্দু বা মিড পয়েন্ট লিখতে হবে বা বসাতে হবে। এই প্রধানত এই দুটি শর্ত মানলেই একই অক্ষের উপর হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরিসংখ্যা বহুভুজ যদি অঙ্কন করা হয়ে যায়, তারপরে এই দাগগুলোকে বিন্দুগুলোকে যোগ করে লাইনগুলোকে টেনে স্তম্ভ করে দিলেই কিন্তু হিস্টোগ্রাম আঁকা হয়ে যাবে। এর জন্য এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এখানেই একটা কথা তোমাদের বলে রাখি যে এখানেই আজকে কিন্তু রাশিবিজ্ঞানের ক্লাস শেষ হচ্ছে। রাশিবিজ্ঞানের আর কিছু বাকি নেই। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মিন, মিডিয়ান এবং মোড দুটি পদ্ধতি অবলম্বন করে আমাদের ক্লাসগুলো হয়ে গেছে। অর্থাৎ অবিন্যস্ত স্কোর এবং বিন্যস্ত স্কোর দুটি নিয়ম মেনেই, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী যে দুটি গ্রাফ পেপার আছে হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন, সেই দুটি আজকে করানো হলো। এবং দুটি যে একই অক্ষের উপর হয় সেটিও করানো হলো। এবং আরেকটি ভিডিও তোমরা দেখে থাকবে যে মিন, মিডিয়ান এবং মোড করার ক্ষেত্রে তোমরা যে সমস্যাগুলি আসবে, অর্থাৎ বিগত অনেক বছরের অভিজ্ঞতা থেকে ছাত্রীদের কাছ থেকে যে সমস্যাগুলি
এসছে তার পরিপ্রেক্ষিতে কিছু সমাধান সূত্র বা সমাধান কৌশল সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা হবে বা হয়েছে। তোমরা যদি কখনো সমস্যা আসে তাহলে সেই ভিডিওটি দেখলে আশা করি কোনো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রত্যেকটি ভিডিওর নিচে দেখবে একটি কমন বা চ্যাট বক্স রয়েছে, তোমরা ওখানে প্রশ্ন পাঠাবে যে কোথায় বুঝতে অসুবিধা হবে, আমি আমার সময় মতো তোমাদেরকে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।